আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বিনিয়োগ সংক্রান্ত একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে ঋণ নিয়ে আমরা আলোচনা করব। আমি আগেও বলেছিলাম, যদি ঋণটা বুঝো তাহলে ঋণটাও কি সহজ, বিনিয়োগটা বুঝলে ঋণটাও সহজ। কারণ বিনিয়োগ যেভাবে করা হয়েছে, ঋণটা ঠিক তার উল্টা। দেখো, আমার রেওয়া মিলের মধ্যে মনে করো ঋণ দেওয়া আছে 12%, 2,50,000 টাকা। এটা রেওয়া মিলে দেওয়া আছে। শুধু যদি এটা দেওয়া থাকে আর যদি সমন্বয়ে বলা হয় ঋণের বকেয়া সুদ রয়েছে, এরকম কথা থাকে, তাহলে জাস্ট ঋণের উপর পার্সেন্ট মারবা। মানে ঋণের উপর যদি পার্সেন্ট মারি, তাহলে এই টাকার উপর যদি 12% মারা হয় কত টাকা হয়। আমরা একটু ক্যালকুলেশন হিসাব করে দেখি যে যদি ঋণের উপর পার্সেন্ট মারা হয় তাহলে কত টাকা হয়। হ্যাঁ, 2,50,000 গুণন 12%, 30,000 টাকা। তাহলে আমাদের কত আসছে? 30,000। এই 30,000 টাকাটা দুইটা জায়গায় আমাকে বসাতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, আর্থিক অবস্থা বিবরণী চ্যাপ্টারের মধ্যে 3টা পার্ট করতে হয়। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী। তাহলে এই যে ঋণের পার্সেন্ট যেটা বের হলো, এই 30,000 টাকাটা আমাকে কোথায় কোথায় নিতে হবে, এটা মাথায় সেট করে ফেলতে হবে। এটা একবার অন্যান্য ব্যয়ে যাবে, আবার চলতি ব্যয়ে যাবে। আমি আবার বলছি, এই যে পার্সেন্টটা যেটা বের করছি, এটা একবার অন্যান্য ব্যয়ে যাবে এবং চলতি ব্যয়ে যাবে। সরি, প্রথমে মনে হয় অন্যান্য আয় বলছিলাম, অন্যান্য আয় না, এটা অন্যান্য ব্যয়ে যাবে। ঋণের সুদটা কোথায় যাবে? অন্যান্য ব্যয় এবং চলতি দায়। আশা করি বুঝতে পেরেছ। এটা যদি শুধু পার্সেন্ট থাকে, এভাবে বের করতে হয়। আর যদি 12% ঋণও দেওয়া আছে, পাশে একটা তারিখ দেওয়া আছে, মনে করো সেটা রেওয়া মিলে 1,00,000 টাকা দেওয়া আছে, সেই ক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে অঙ্কটা আগে কোন সালের। অঙ্কটা যদি 31শে ডিসেম্বর হয়, 2025 সালের হয়, উপরে অঙ্কের মধ্যে রেওয়া মিলের উপরে একদম নাম দেওয়া থাকে, তারিখটা দেওয়া থাকে, কোন মাসের অঙ্ক বা কোন সালের অঙ্ক সেটা। যদি 31শে ডিসেম্বর 2025 হয়, তাহলে 12% ঋণের মধ্যে 1/10/2025 দেয়। রেওয়া মিলের টাকা দেওয়া আছে কত? 1,00,000 টাকা। তাহলে এই যে ঋণের পাশে যখন তারিখ দেওয়া থাকবে, তখন আমাকে অঙ্কের সালটা দেখতে হবে। এটা মাস কত, সাল কত। 31শে ডিসেম্বর যদি হয়, এখানে 1/10/2025, তার মানে 10 মাস থেকে আমাকে 12 মাস পর্যন্ত যেতে হবে। কারণ 10টাও আমাকে কাউন্ট করতে হবে, কারণ এখানে 1/10, 1 মানে পুরো মাসটা রয়ে গেছে। তাহলে 10 থেকে 12 হিসাব করলে 10, 11, 12, 3 মাস। অতএব এটাকে আমরা 3 মাস বের করব। আশা করি বুঝতে পারছো যে 1,00,000 টাকা গুণ এই যে 12%, 12/3, যেহেতু 1 বছরের অঙ্ক, 12/3 দিয়ে করলাম। তাহলে এটাকে করলে আমাদের উত্তর কত আসে আমরা দেখব যে 1,00,000 টাকা গুণন 12% ভাগ 12 গুণ 3, 3,000 টাকা। তাহলে আমার কত আসছে? 3,000 টাকা। এটা হচ্ছে কি? ঋণের বকেয়া সুদ। আশা করি বুঝতে পারছো। জাস্ট তারিখ থাকলে টাকাটা বের করবে ক্যালকুলেশন করে, এবং তারিখটা দেখে এই অঙ্কের রেওয়া মিলের মধ্যে যে সালটা দেওয়া আছে, তারিখটা দেওয়া আছে, ওটা দেখে হিসাব করে করতে হবে। তারপর এই 3,000 টাকাটা কোথায় যাবে? সেম আগের মতো অন্যান্য ব্যয় এবং চলতি দায়ে দুই জায়গায় টাকাটা বসাই দিবা। বকেয়া ঋণের সুদ বলে টাকাটা বসাইতে হবে, এই 3,000 টাকাটা। অনেক সময় পরীক্ষার মধ্যে 1/7/2025 থাকতে পারে। তো এখানে 1/7 থাকলে আমাকে 7 থেকে 12 হিসাব করতে হবে। 7 থেকে 12 হিসাব করলে 6 মাস হবে। তখন এখানে যেটা 12/3 আছে, এটা 12/6 হবে। আবার অনেক সময় 1/5/2025 থাকতে পারে। সেম এভাবে সেম বা 5 থেকে হিসাব করবে। এখানে কি লাগবে যে 1 দিয়েছে কিনা, মানে 1 হলে পুরো মাস হিসাব করতে হবে। আর যদি 30 দিয়ে দেয়, সেক্ষেত্রে 5 থেকে স্কিপ করে 6 থেকে গুনলে 12 মাস পর্যন্ত যত মাস হবে তত মাস দিয়ে গুণ করে দিবা। আশা করি বুঝতে পারছো। এই দুটো জিনিস যদি বোঝা যায়, তাহলে বিনিয়োগ এবং ঋণের মধ্যে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সময়ে অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম।